৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী মিজান রহমান। সরাসরি যাচ্ছি। মিজান, হরতালে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? নাজনীন, আপনি জানেন যে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল, সেই তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো এই যে পঞ্চম দফায় তাদের এই যে হরতাল কর্মসূচি দিয়েছে ৪৮ ঘন্টার। আজকে দ্বিতীয় দিন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সেই কর্মসূচি চলবে। এবং এই হরতালের মধ্যে রাজধানীর যে ভিতরের অভ্যন্তরীণ যেসব গণপরিবহন রয়েছে, এই সকালবেলায় কিছুটা কম রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু চলছে। কিন্তু সবচেয়ে যেই বিষয়টি লক্ষ্য করা যায় এই হরতালকে কেন্দ্র করে বা এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা থেকে যে দূরপাল্লার যেসব বাস, সেই বাসগুলো কিন্তু ছাড়ার হার কিছুটা কম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাস ছাড়েই না। আমি এই মহাখালী বাস টার্মিনালে এসেছি। এখান থেকে এই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা যেমন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই ধরনের, এছাড়া উত্তরবঙ্গের বাসও ছাড়ে। এই যে ঢাকার আশেপাশে যেসব জেলা রয়েছে যেমন গাজীপুর বা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এসবের বাস কিছুটা ছেড়েছে। একটি পরিবহন আমি দেখলাম যে তাদের সাথে কথা বললাম যে সকাল থেকে তাদের 3টি বাস ছেড়েছে ঢাকা শেরপুরের মধ্যে চলাচলকারী। তারা বলছেন যে যাত্রী অন্যান্য সময়ের থেকে, স্বাভাবিক সময়ের থেকে যাত্রীর সংখ্যা খুবই কম হচ্ছে এবং সেই কম সংখ্যক যাত্রী নিয়েই তাদের কিন্তু বাস ছাড়তে হচ্ছে। এই যাতে মানে শুধুমাত্র পেটের দায়েই তারা এই বাসটি মানে ছাড়ছেন। তারপরেও প্রত্যেকটি বাস যেই হারে ছাড়ার কথা সেই হারে কিন্তু ছাড়ছে না। কিছু যাত্রী আমি এখানে টার্মিনালে ভিড় করতে দেখেছি, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক বা বাসের 5 থেকে 7 জন যাত্রী হচ্ছে 50টি সিটের বিপরীতে এই 5-7 জন যাত্রী নিয়ে কিন্তু বাসগুলো ছাড়ছে। এরকম 3টি বাস ছেড়েছে। এছাড়া ভিতরের যেই রাস্তাঘাটে সকালের চিত্র মোটামুটি এখনও চিরচেনা সেই ঢাকার রূপ কিন্তু এই সকালে অফিসগামীর সেই রাস্তাঘাটের রূপটি নেই। তারপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং তারা কিন্তু এই যে নিরাপত্তা, এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাস টার্মিনালের আশেপাশে কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করছে। তো এভাবেই আসলে এই মানে দূরপাল্লার বাস বা ঢাকার রাস্তাঘাটের এই চিত্রই আমি দেখেছি। নাজনীন, জানছিলেন হরতালের খবর। দেশে যেন আরও বেশি বিদেশি বিনিয়োগ আসে সেই উদ্যোগ নিতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার 60 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর প্রতিষ্ঠার 60 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বর্ষপূর্তি ও দুদিনব্যাপী বিনিয়োগ মেলার আয়োজন করা হয়। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিগত 6 দশক ধরে FICCI বাংলাদেশের 21টি খাতে 35টি দেশের 200টিরও বেশি সদস্যের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বর্তমানে FICCI দেশের সামগ্রিক ফরেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সের 90% এবং সরকারের অভ্যন্তরীণ রাজস্বের 30% অবদান রাখছে। রোববার সকালে FICCI এর প্রতিষ্ঠার 60 বছর পূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ বরাবরই ব্যবসাবান্ধব সরকার উল্লেখ করে দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ যেন আসে সেই উদ্যোগ বজায় রাখতে ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা সারা দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, 39টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করেছি। এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ এককভাবে কোনো দেশ যদি এক খণ্ড জমি চায় আমরা তাও দেব, আবার যদি কেউ যৌথ উদ্যোগে করতে চান সেটাও করা হবে, অথবা PPP মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সেটাও করা হবে। বিভিন্নভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি এবং বিনিয়োগ নীতিকে আরও সহজ করার বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এবং এটা যত বেশি বিনিয়োগ আসবে আর যত সুযোগ দেওয়া যাবে সে পদক্ষেপ অব্যাহত থাকবে, আমরা নিতে থাকব। সব প্রতিকূলতা অতিক্রম করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগ বান্ধব নীতি, বৃহৎ আভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠী সহ বিভিন্ন সুবিধার কারণে বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য বাংলাদেশ হবে একটি আকর্ষণীয় গন্তব্য।
ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে বিশেষ সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। আসুন সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাই। পরে বিনিয়োগ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন সরকারের মন্ত্রিসভার টেকনোক্র্যাট কোটার 2 মন্ত্রী, 1 প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারা। রোববার বিকেলে তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা মন্ত্রীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পদত্যাগ করতে বলায় যারা সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে সংসদ সদস্য হওয়ায় সালমান এফ রহমান পদত্যাগ করেননি। নির্বাচনে তফসিল পরিবর্তন করে হলেও সব দলের অংশগ্রহণ যাতে হয় সে বিষয়ে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনে যাবার পক্ষে মত দেন রওশন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলটির অংশ নেবার কথা রাষ্ট্রপতিকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় পার্টির নেতা রওশন আরা মান্নান, রাহিগর আল মাহি সাদ এরশাদ ও কাজী মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এদিকে দলের বনানী কার্যালয়ে আজ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে জাতীয় পার্টি। ইনকাম ট্যাক্সের একটা লাস্ট শেষ দিন, ধার্য দিন আছে এটাকে সাবমিট করার, সেই কারণে কিছুটা হ্যাম্পার হইতে পারে, সুতরাং এটাকে পেছানো যায় কিনা। সেখানে মহান রাষ্ট্রপতি বলেছেন এটা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন উনি। বেগম রওশন এরশাদ বলেছে যদি সবার সাথে আলোচনা করার সময় হয় তাহলে আলোচনা করে সবাই নির্বাচন আসলে আরো উৎসবমুখর নির্বাচন হবে। উনি বলেছেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন। বিরোধী দলের রাজনীতিতে নাশকতা আর চোরাগুপ্তা হামলা ছাড়া কিছুই নেই এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, নাশকতার কালো হাত ভেঙে দিতে হবে। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় রওশন এরশাদের তফসিল পরিবর্তনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করতে পারে দলটি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সংশ্লিষ্ট প্রচার উপকমিটির প্রস্তুতি সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কত প্রবল, বাংলাদেশের মানুষ কিভাবে জাগরণের ঢেউ তুলেছে সারা বাংলা। একই সঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করেন, নির্বাচনে অংশ না নিয়ে ভাঙচুর আর অগ্নিসংযোগের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইছে বিএনপি। বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি, সেটা বিরোধী রাজনীতিও নয়, সেখানে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নেই, সেটা নাশকতা। এই নাশকতার কালো হাত ভেঙে দিতে হবে। রাতের বেলা ট্রেন পুড়িয়ে দিয়েছে, চোরাগুপ্তা হামলা, এই রাজনীতিকে প্রতিহত করতে হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নির্বাচনের তফসিল পরিবর্তনের যে দাবি জানিয়েছেন তারও সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রওশন এরশাদকে বলুন নির্বাচন কমিশনের কাছে আবেদন করুন, এটা আমাদের এখতিয়ার বহির্ভূত। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 250 জন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণ করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্য দিয়ে সংবিধান সমুন্নত হয়েছে, রুদ্ধ হয়ে গেছে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।